একটা ছেলের জামিনের পরে হাইকোর্টে জামিনের পরে প্যারেন্টসকে বলা হলো অ্যাটর্নি জেনারেল অফিসকে এই টাকাটা না দিলে এটা চেম্বার আদালতে স্টে হয়ে যেতে পারে। ভাবুন ব্যাপারটা। এবং এদের আপনি দেখেন, বা আমি কোর্টের ইসে যেটা হচ্ছে সেটা আমি অনুমান করতে পারি, কনক্লুসিভ প্রিজাম্পশন করতে পারি, এবং আপনি তো একটা তথ্য দিলেনই এবং এতে সারবত্তা আছে, আই আন্ডারস্ট্যান্ড। কিন্তু একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যেটা আমি দেখেছি সেটা হচ্ছে, ধরেন একটা ছেলে ছাত্রলীগ করলো, সে ইন নো ওয়ে কোন সংঘর্ষের সাথে জড়িত নেই, এরকম হাজার হাজার ছেলে মেয়ের শিক্ষা জীবন বিপর্যস্ত হয়ে গেছে উইদাউট এনি প্রুফ। 1.5-2 বছর ধরে এই এদের বাবা মা, এদের পরিবারের তাদের কি শিক্ষা জীবনের কোনো অধিকার নাই? রাষ্ট্র এখানে কি পদক্ষেপ গ্রহণ করবে? আপনি বুঝলাম যে বিএনপি করেন, আমি বুঝলাম যে আপনি জামাত করেন, এনসিপি করেন, বা সংস্কার করেন, হোয়াটএভার কি কি নাম আছে, একই জিনিসের বিভিন্ন নাম। তাহলে এই যে দমন ব্যাপারটা, কারো সাথে কোনো অপরাধ যদি থাকে তাহলে সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী তদন্ত হবে, দোষী সাব্যস্ত হবে, ইত্যাদি ইত্যাদি। এই যে হাজার হাজার ছেলে মেয়ের পরীক্ষার অধিকার, শিক্ষা জীবনের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, এখানে রাষ্ট্রের দায়টা, এখানে রাষ্ট্রের উত্তরটা বা পদক্ষেপটা কোথায়? রাষ্ট্র কি তাদেরকে বাদ দিতে পারবে? এভাবে কি একটা সুষ্ঠু সমাজ গঠন করা সম্ভব হবে? এবং বিশ্ববিদ্যালয়গুলো এই যে পদক্ষেপ গ্রহণ করেছে, এই পদক্ষেপগুলো কি ন্যায্য হয়েছে? অন্যায্যতার লেভেলটা দেখেন, অন্যায্যতার লেভেল হচ্ছে এগুলো চ্যালেঞ্জও করা যায় না কোর্টে। কোন লেভেলের হয়েছে যে আপনি মানে মার্জিনালাইজেশনটা কি লেভেলে হচ্ছে, যে আপনি এক্সিকিউটিভ অর্ডার দিয়ে সন্ত্রাস দমন আইন ব্যবহার করে একটা দলকে নিষেধ করে রাখছেন, নিষেধ করে এখন আপনি তাকে বলছেন যে যেহেতু তুমি তার মেম্বার সুতরাং তুমি পরীক্ষা দিতে পারবে না। পরীক্ষা দিতে এসে তাকে আপনি শারীরিকভাবে আঘাত করে তাকে বের করে দেওয়া হচ্ছে। এখন যদি বলেন যে আগে আমাকে করা হয়েছে, তো তাহলে দিস ইজ এ ভেঞ্জিয়েন্স, প্রতিশোধ, আর প্রতিশোধবাদ আইনের শাসনের পরিপন্থী। হোয়াট ইজ ইয়োর রেসপন্স অ্যাজ অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন? কি হচ্ছে তাহলে এটা? আর দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা, দিস ইজ ভেরি সিরিয়াস, আই টেল ইউ, সেটা হচ্ছে যে জেলে বা হাজতে প্রচুর নারী কয়েদি রয়েছেন, নারী রয়েছেন, তাদের সাথে নারী উপযোগী যে পরিবেশ থাকা দরকার সেটা নাই। দিস ইজ এ শেয়ার ডিনায়াল অফ হিউম্যান রাইটস। প্রত্যেকেই তো আর মৃত্যুদণ্ডের আসামি না। মৃত্যুদণ্ডের আসামিকেও আপনি কি করতে পারবেন না, আপনি ওই যে ডেথ সেলে দীর্ঘদিন রাখতে পারবেন না। এই যে জামাতের আইনজীবী শিশির মনির না একসময় মানবিক আইনজীবী হিসেবে, যখন তার রাজনৈতিক পরিচয় সবাই জানে না, যারা তার পরিচিত মহল তারা সবাইকে জানতো সে জামাত মানা, ঠিক আছে না? নামটা তো আবার শিশিরও আছে তার সঙ্গে, তাই না? তো এই ভোটের আগে রোজা পূজা দুইটাই এক। হ্যাঁ, রোজা পূজা, আর এখন হচ্ছে আমাকে ইসলামিস্ট আইনজীবী হিসেবে কেউ যেন জানে। তো বাংলাদেশে কি শরিয়া আইনের অ্যাডভোকেট আলাদা করে আছে? যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না, আমি আর্গুমেন্টটা দিচ্ছি এই যে শিশির মনির একটা রিট করেছিলেন। রিটটা হলো, বাংলাদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা কতদিন জেলে থাকে মৃত্যুদণ্ডের আগে জানেন? একটা হিসাবে দেখা গেছে 6 থেকে 18 বছর। ডেথ সেন্টেন্স হবার আগে 6 থেকে 18 বছর। দিস ইজ অ্যান একাডেমিক ইনফরমেশন, এটা আমি মোহমুক্ত হয়ে বলছি, যে কোনো রাজনৈতিক চিন্তাধারার ঊর্ধ্বে উঠেই বলছি।
দিস ইজ এ শেয়ার ডিনায়াল অফ হিউম্যান রাইটস। এটা আন্তর্জাতিক যে মানবাধিকার দলিলগুলো আছে যেখানে বাংলাদেশ মেম্বার, টর্চার বিরোধী কনভেনশন ক্যাট 1984, ইউডিএইচআর ইউনিভার্সাল ডেক্লারেশন অফ হিউম্যান রাইটস, আইসিসিপিআর, আইসিএসটিআর, এগুলো যে গ্যারান্টি দিয়েছে আমাদের সংবিধানের পরিপন্থী। রুল পেয়েছিল, রায় হয়েছিল কিনা আমার মনে নেই। এখন তাহলে আপনি লক্ষ্য করেন সেখানে ডেথ সেন্টেন্স তো দূরের কথা, চার্জই ফ্রেম হয় নাই, আপনি 2 বছর আটকিয়ে রেখেছেন বাচ্চার মাদেরকে। আপনি পৃথিবীর কোথায় শুনেছেন বাড়ি ভাই, একজন আইনের শিক্ষক হিসেবে আমাকে এটা খুবই পীড়া দেয়, এই যে জাজ সাহেবরা যে এই রিজনিং দেয়, হতে পারে আমাদের সিনিয়র, হতে পারে আমাদের বন্ধু অচল, বা ছাত্ররা অনেকে জাজ। আমাদের ল স্কুলগুলোর প্রতি আমি দরদ অনুভব করি যে কি তাহলে আমরা পড়ালাম, আমরা কি মানবাধিকার আইন, সাংবিধানিক আইন পড়াতে ব্যর্থ হলাম যে একজন দুগ্ধ পোষ্য শিশু রয়েছে তাদেরকে আপনি জামিন গ্যারান্ট না করে পাঠিয়ে দিচ্ছেন জেলে? আমরা একটু আরেকটা দিকটা একটু যাই, হচ্ছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়টা আর কি। হ্যাঁ, সর্বশেষ যে আজহার যুদ্ধাপরাধী, ওর পূর্ণাঙ্গ রায় যেটা বেরিয়েছে সেখানে বলা হয়েছে এটা দলকে কিভাবে নিষিদ্ধ করা যায় না, মানে জামাত ইসলামী সম্পর্কে বলা হয়েছে। হাসবো না কাঁদবো বলুন আমাকে? এই আজহারের যখন অ্যাপিলেট ডিভিশন নগদ উপযাচক হয়ে বসলো তাড়াতাড়ি, তখনই আমি কমেন্ট করেছি যে এটা হচ্ছে ফার্স্ট লফটেড গিফট টু জামাত বাই প্রফেসর ইউনুস। আরো গিফট তারা আগেই পেয়ে গিয়েছিল। প্রথম গিফট দিয়েছিল হচ্ছে ওয়াকারুজ্জামান, সে বের হয়ে বলল যে প্রথম শব্দই হচ্ছে জামাত, আমিরে জামাত শফিকুর রহমানকে ডেকেছি। দ্বিতীয় নাম হলো আসিফ নজরুল। বিএনপির নাম বোধহয় 3-4 নম্বরে, কাদেরকে ডাকছে গণভবনে, মনে আছে নাকি আপনার ব্রিফিং এ? তাহলে ওই হলো প্রথম গিফট। দ্বিতীয় গিফট হচ্ছে এটিএম আজহার। কি এটিএম আজহারের মামলার রায় আমি পড়েছি, এবং যুদ্ধাপরাধ মামলাগুলো অ্যাপিলেট ডিভিশনে রায় হয়ে গেছে। রায় হয়ে যাবার পরে এর যে জাস্ট এক্সিকিউশনটা হয় নাই, কেননা আইনের সমস্ত পদ্ধতি এক্সস্ট না করে শেখ হাসিনা বা তার সরকার বা এ পর্যন্ত চায় নাই যে তড়িঘড়ি করে আমাকে একজন যুদ্ধাপরাধীকে ফাঁসি দিয়ে দিতে হবে। লেট ইট টেক ইটস ওন কোর্স, রাইট? এখন রিভিউ হলো, রিভিউ এর আগে কোন মামলাতেই অ্যাপিলেট ডিভিশন রিভিউতে কোনো জাজমেন্টই আন্ডু করে নাই, মানে বাদ দিয়ে দেয় নাই নিজের সিদ্ধান্ত। এই প্রথম তারা নিজেদের সিদ্ধান্ত বাদ দিয়ে দিল। আসলে তো নিজেদের বলা যাবে না, বাই দেন অ্যাপিলেট ডিভিশনে যে নতুন 6 জন বিচারপতি এসছে, 7 জন ছিল, একজন বাদে 6 জনকে তারা খেদায় দিচ্ছে। তার মানে এই অ্যাপিলেট ডিভিশন সেই অ্যাপিলেট ডিভিশন না, এ হলো বিপ্লব প্রসূত অ্যাপিলেট ডিভিশন। এই আসাদুজ্জামান সাহেব অ্যাডভোকেসি করতে গিয়ে জাস্টিস রেফাত আহমেদের সামনে কি আর্গুমেন্ট দিচ্ছে জানেন নাকি? এটা পত্রিকার রিপোর্ট আসছিল, কেউ খেয়াল করে না, খুব মানে আপনার উৎসাহ ব্যঞ্জক। বলছে যে মাননীয় প্রধান বিচারপতি, আপনি কি জানেন পৃথিবীর ইতিহাসে রাজপথের থেকে প্রধান বিচারপতির নাম আসছে, সেই সৌভাগ্যবান আপনি। জাস্টিস রেফাত আহমেদ একদিনের জন্য অ্যাপিলেট ডিভিশনের বিচারক ছিলেন না, তিনি হয়ে গেলেন অ্যাপিলেট ডিভিশনের তো বটেই, পুরো বাংলাদেশের চিফ জাস্টিস, উইদাউট সিটিং এ সিঙ্গেল ডে অ্যাজ অ্যান অ্যাপিলেট ডিভিশন জাজ। আর অন্যান্য 6 জন বিচারপতিকে জুডিশিয়াল কুয়ের মাধ্যমে সেখানে বসিয়ে দেওয়া হলো, মবের মাধ্যমে। আপনি আমাকে বলেন তাদের নিয়োগ কি বৈধ ছিল, সাংবিধানিক ছিল? কোন সংবিধান বলে হয়েছে এটা? তাহলে তারা যে রিভিউ পিটিশন দিলেন এটা কি বৈধ? এই রিভিউ কি টিকবে?
এই রিভিউ কি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস নর্মস বা সংবিধানের যে নর্ম এটা হলো, এটাকে বড়জোর নাম দেওয়া যায় অ্যাবিউজিভ কনস্টিটিউশনালিজম। এবং আমি আপনাকে এই সুযোগে আর একটা কথা বলি, জাজমেন্টে অ্যাপিলেট ডিভিশনের জাজ সাহেবরা, এই রিভিউ জাজমেন্ট আমি এখনো পড়ি নাই, পড়বও না, কিন্তু পত্রিকায় দেখলাম বা তখনও বেরিয়েছিল যে অ্যাপিলেট ডিভিশনের জাজরা রিগ্রেট করছেন যে আহা আমরা এই রায় দিয়েছি, আমরা তো আমরা না, আমরা মানে হচ্ছে যে আমরা এই নতুন এরা, আমরা এই নতুন যারা হলাম তারা। এই যে সন্তুষ্ট করা, যে জজ সাহেবরা নিজেরা কখনো রায়ে রিগ্রেট হয় কিনা, জুডিশিয়াল রিজনিং কখনো রিগ্রেটের ভাষা দিয়ে হয় না। মানে আমি 20 বছর ধরে জাজমেন্ট পড়েছি বিভিন্ন, আই হ্যাভেন্ট come across such এক্সপেরিয়েন্স যে জজ সাহেবরা নিজেরা রিগ্রেট করে যে কেন ফুল বেঞ্চ এই রায় দিয়েছে, আমরা রিগ্রেট করছি। রিভিউ ইজ এ রেয়ার কাইন্ড অফ এক্সারসাইজ। সেই রেয়ার কাইন্ড অফ এক্সারসাইজে আজহারের মতন যুদ্ধাপরাধী, প্রমাণিত যুদ্ধাপরাধী মুক্তি পেয়েছে, এবং সে হচ্ছে জাতীয় সংসদের স্পিকারের প্যানেলিস্ট, যে স্পিকার না থাকলে স্পিকারের চেয়ারে বসার সম্ভাবনা আছে। বাংলাদেশের প্রত্যেক মানুষের নিজেদের মুখে মারা উচিত। এবং এই হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন না, হি ইজ ফাইন উইথ দ্যাট। কি এক জাদুঘর বানিয়েছে, জাদুঘরের মূল বিষয়বস্তু হচ্ছে ঘৃণা, ট্রমা না, উদ্দেশ্য হচ্ছে ঘৃণা। পৃথিবীতে যত জাদুঘর ফিলসফি আছে, জেনোসাইড ফিলসফি, যে যত হলোকস্ট জাতীয়, আপনি পৃথিবীর যেখানেই যান, সেটা হচ্ছে ট্রমা এবং জাতির কমন মেমোরি, সেগুলো হচ্ছে মূল ফোকাস। আর এই যে ফারুক কি নাকি নাম, এই যে বাংলাদেশের সংস্কৃতিকে যে গলা টিপে হত্যা করেছে, সে আবার ঘৃণার মন্ত্র, সেটা আবার পরিদর্শনে গিয়ে স্পিকার সাহেব বেরিয়ে বলছেন যে মানুষ নাকি শেখ হাসিনাকে ঘৃণা করবে, থুতু দেবে। হলো এটা? হ্যাট্রেড কখনো মিউজিয়াম ফিলসফির মূল মন্ত্র না। ইট ইজ আনভেলিং দ্য ট্রুথ, ইট ইজ বিং কম্প্যাশনেট, ইট ইজ বিং কাম টু টার্মস উইথ দ্য পাস্ট। তো সেটা একজন স্পিকারের চেয়ার থেকে এরকম ভাবে বলা, এবং একজন মুক্তিযোদ্ধা স্পিকার, হ্যাঁ, যিনি 32-এর ওই ভোরের হত্যাকাণ্ডের পরপরই কিন্তু হি ইজ ওয়ান অফ দ্য পারসন যে হু ভিজিটেড দিস সাইট। এটা হয়? তো এটিএম আজহারের যে মামলার কথা আপনি বললেন, দিস ইজ কমপ্লিটলি এ জুডিশিয়াল ডিবাকল। একজন আইনের একাডেমিক হিসেবে আই এম এ হার্শ ক্রিটিক অফ দিস ডিসিশন। একজন আইনের শিক্ষক হিসেবে আওয়ামী লীগ কি করতে পারে, আপনার কি পরামর্শ? না, সেটা আমি মানে আই ক্যানট give suggestion online যে আওয়ামী লীগ should do this or that. All I want যে একটা দেশে সংগঠন করবার অধিকার, রাইট টু অ্যাসেম্বলি, রাইট টু অর্গানাইজেশন, রাইট টু পলিটিক্যাল থট, ফ্রিডম অফ এক্সপ্রেশন, আর্টিকেল 37, 38, 39 গ্যারান্টি দেওয়া। আপনি সেই অধিকারটা দেন, এটা আপনি নিজে দিচ্ছেন না। দিস ইজ my inherent right, human right, fundamental human right and freedom. এইটা সরকারের করুণার কোনো ব্যাপার নাই। এইটা ইউনূসের বা আসিফ নজরুলের বানানো যে অবৈধ যে অর্ডার, আর্গুয়েবলি ইট হ্যাজ নো লিগ্যাল ফোর্স। এটা তারা প্রত্যাহার করে নিতে পারেন যে কোনো সময়। এটার জন্য পার্লামেন্টের ওই যে আইন করছে, ওই আইনও চেঞ্জ করা লাগবে না, যে কোনো সময় বলবেন যে ওইটা এখন নাই, নাম্বার 1। অথবা নির্বাচন কমিশন বলবে যে আমরা রিভিউ করে দেখেছি যে এই যে স্থগিত করা হয়েছে রেজিস্ট্রেশন, এটার কোনো ভিত্তি নাই, বিকজ ইট ইজ আনকনস্টিটিউশনাল, এক্স ফ্যাসি আনকনস্টিটিউশনাল। অ্যাটলিস্ট আপনারা যদি রুল অফ ল এর বিশ্বাস করেন, তাহলে আপনারা লেট ইট বি চ্যালেঞ্জ বিফোর দ্য কোর্ট, লেট অল পিপল কাম, আপনার পক্ষেও আসুক, আরেকজনের পক্ষেও আসুক।
আর যদি না হয় তাহলে মানুষজন তাদের নিজস্ব ডিসিশন নিয়ে নেবে। এটা আজকে না হোক কালকে নিয়ে নেবে। আপনি কতদিন এভাবে ঠেকিয়ে রাখবেন যেটা আপনি যে কোনো সময় এটা ফুসে উঠবে। সো একটা স্থিতিশীল, একটা শান্তিপূর্ণ, একটা গণতান্ত্রিক সমাজ যদি আপনি বিনির্মাণ করতে চান, রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাজনৈতিক দল, সংবিধানের সৃষ্টি যে রাজনৈতিক দলের হাতে হয়েছে, ইলেকটোরাল পলিটিক্সে বিশ্বাসী দল, বাংলাদেশের মূল প্রোগ্রেসিভ চিন্তার যে ভিত্তি, সমস্ত সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের একটা সংগঠন, সেই সংগঠনকে আপনি দাবিয়ে রাখবেন কতদিন? এটা তো যে কোনো সময় এটা ফুলে ফেঁপে উঠবে, যে কোনো সময় এটা বার্স্ট করবে। এইগুলো আমরা এইসব জানাজার সুযোগে এখন দেখছি মাঝে মাঝে। হ্যাঁ, সেটা আপনি মানুষ যখন সুশাসন পাবে না যে কোনো সময়, দেখবেন যে মানুষজনই পথে নেমে গেছে। বাট উই ওয়ান্ট এ রেসপেক্টফুল political environment. All the political actors in the society should understand it. They need to engage in informal dialogues. Dialogue মানে শুধু সংলাপ বোঝাচ্ছি না, আমি বলছি যে এনগেজমেন্ট, যে কোথায় কতগুলো কমনালিটি গ্রাউন্ড তৈরি করা। আপনার এই এক্সিসিভ এক্সট্রিম পলিটিক্যাল আইডিওলজি নিয়ে বাংলাদেশ টিকে থাকতে পারবে না। যদি না থাকতে পারে তাহলে উদার উদার অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ বাঙালি জাতীয়তাবাদ, বাঙালি সাংস্কৃতিক আলোকায়নের যে বাংলাদেশ, গরিবের যে বাংলাদেশ, সোশ্যাল জাস্টিস যে বাংলাদেশ, সেটা যদি গড়তে হয় তাহলে রাজনৈতিক এবং সাংস্কৃতিক স্বাধীনতার কোনো বিকল্প নাই। আপনি এটাকে জোর করে বন্ধ রাখতে পারবেন না। শাসক গোষ্ঠীরা চায় না। সর্বশ্রেষ্ঠ প্রমাণ আমরা দেখলাম আইনাঙ্গনে ভিন্ন মতের লোকজনকে নির্বাচনই করতে দেওয়া হচ্ছে না। অথচ 2009 থেকে 24-এর মধ্যে বিএনপির রাজনীতি বেঁচে ছিল কোথায় জানেন? সুপ্রিম কোর্টে। এবং মাহবুবউদ্দিন খোকন, তারপরে খন্দকার মাহবুব হোসেন, তারপরে জয়নুল আবেদিন, তাই না, নিতাই রায় চৌধুরীরা তো, কায়সার কামালরা তো সেখানে সারা জীবন রাজনীতি করলেন। সেইখানে নির্বাচনী ব্যবস্থা অনেকটা প্রশ্নবিদ্ধ হয়েছিল, সেখানেও অনেক সমালোচনা আছে। বাট অ্যাটলিস্ট আপনি কোন অধিকার বলে, কেউ তো সেখানে আওয়ামী লীগের নাম করে নির্বাচন করতে যাচ্ছে না। ইউ আর এ মেম্বার অফ দি জুডিশিয়াল ফ্র্যাটার্নিটি, অফিসার্স অফ দ্য কোর্ট। সেখানে উন্মুক্ত ভাবে গণতান্ত্রিক চর্চা হবে, এটাই তো স্বাভাবিক। সেইখানে পর্যন্ত আপনার কি হচ্ছে যে ভোটের অধিকার, একজন আইনজীবীরও ভোটের অধিকার এবং ভোটের দাঁড়ানোর অধিকার, এবং কোনো ব্যাখ্যা দেওয়া হচ্ছে না, উইদাউট এনি রিজন। আপনার তারা যে মনোনয়ন দাখিল করেছে সিম্পলি সিলেক্টেড হয়নি, মানে কোয়ালিফাই করে নাই। কি করে নাই? ওই একই, ওই যে দোসর তকমা। তো হাউ ডু ইউ ডিফাইন ইট ইন লিগাল পারলেন্স? ইউ নিড টু বি ভেরি স্পেসিফিক। কারো বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট কোনো সন্ত্রাসী তৎপরতা বা অপরাধ তৎপরতা থাকে, ইউ নিড টু প্রুভ ইট, ইট হ্যাজ ইটস ওন কোর্স। বাট শুধুমাত্র চিন্তাকে যদি আপনি প্যানালাইজ করেন, this is a weaponization of law and you are a part of it. And the term you use, আপনার যে ফ্যাসিজম বলে, this is, সেটা যদি বলে থেকে থাকে, this is the glaring example of that. আমরা শেষ করব মাসুম বিল্লাহ, আপনি শেষ ভাবে কিভাবে টানবেন আজকের আলোচনা? সেটা হচ্ছে যে আমাদের একটা সাংস্কৃতিক পুনর্জাগরণ দরকার। আমাদের একটা
রাজনৈতিক আলোকায়ন দরকার। সেই আলোকায়নে সবাই যার যার রাজনৈতিক অধিকার ফেরত পাক, মানুষ ন্যায় বিচার পাক, বিচারের বাণী নীরবে নিভৃতে না কাঁদুক। সংস্কারের যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছে সেগুলো সরকার বাস্তবায়ন করুক। প্রতিটা শিশু হামের টিকা পাক, মাতৃস্বাস্থ্য নিশ্চিত হোক, ব্লেমিং গেম বন্ধ হোক, ঘৃণার চর্চা বন্ধ হোক, সম্প্রীতির চর্চা বাড়ুক। আমাদের যারা ইতিহাসের ফিগারগুলো আছেন সবাই যার যার মর্যাদায় থাকুক। রবীন্দ্রনাথ, নজরুল আমাদের সাংস্কৃতিক অবিনশ্বর সত্তা হিসেবে থাকুন। একে অপরকে রেসপেক্ট করার একটা সমাজ গড়ে উঠুক, না হলে আমাদের বাংলাদেশটাকে আমরা রক্ষা করতে পারবো না।